আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। মালয়েশিয়া যেতে না পারা ৭,৮৭৩ জনের ফ্লাইট নভেম্বরে। আরটিভিকে এই তথ্য জানালেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। প্রধান উপদেষ্টার সফরে মূলত এই সুযোগ তৈরি হয়েছে। শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমদ চৌধুরী কিরণ মনে করেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের আলোচনা সফল হওয়ায় মূলত এই সাফল্য। এতে নতুন শ্রম বাজার না খুললেও এ ধারা চলবে বলে আশাবাদী দুজনেই। আরও জানাচ্ছেন এআর বাদল। পরিস্থিতির উপর যদি এই পর্যায়ে হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি কি? 2024 সালের 31 মে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী গ্রহণ। এদিন শেষ সময়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের গেটের বাইরের চিত্র এটি। ভিসা, চাকরি সবই পাওয়ার পরেও মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 31,000 কর্মী। কান্নায় ভেঙে পড়েন অনেকে। ফোন ধরতেছে না ভাই, কি করবো, মাথা ঠিক নাই ভাই। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরে গিয়ে শ্রমিক নিয়োগের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত না হলেও যেতে না পারা শ্রমিকদের নেয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। আটকে পড়া প্রায় ৭,৮৭৩ জন কর্মী ভাই যেতে পারেননি। তারা সব কিছু ঠিকঠাক থাকলেও তারা গত বছর 31শে মে তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারেননি। এই কর্মীদেরকে নেওয়ার জন্য আলোচনা হয় এবং এটা সিদ্ধান্ত হয়। পরবর্তীটি প্রাইভেট এজেন্সি থেকে বোয়েসেলের উপরে এটি দায়িত্ব আসে, তখন থেকে আমরা কাজ করছি। মালয়েশিয়া যাওয়ার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের সার্বিক প্রস্তুতি চলছে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক। এক্ষেত্রে শ্রমিকদের খরচ হবে 1,62,000 টাকা। আশা করছি যে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ নভেম্বরের প্রথম সপ্তাহের দিক থেকে আমাদের সেই ওয়ার্কার ভাইরা যেতে পারবেন। আমাদের এই কর্মীদের জন্য আমাদের খরচ হচ্ছে মাথা পিছু 1,62,500 টাকা কর্মীদের দিতে হবে। অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান উপদেষ্টার সফরের পর যেতে না পারা কর্মীদের যেহেতু মালয়েশিয়া যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, আশা করা যায় নতুন করে শ্রমিক নেওয়াও শুরু করতে পারে দেশটি। আমরা আশাবাদী যে বাংলাদেশ থেকে পুনরায় কর্মী প্রেরণটা শুরু হবে। তবে এই কর্মী প্রেরণ করবার পূর্বে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে আমাদের কর্মীদের অভিবাসন ব্যয়টা ঠিক থাকে, আমাদের কর্মীরা সেখানে গিয়ে ভালো কাজ পায়, শোভন পরিবেশে কাজ করতে পারে। তবে এআর বাদল, আরটিভি, ঢাকা। রাজধানীর কলাবাগান এলাকায় একটি ফ্ল্যাটের ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে মেয়েদের দেওয়া তথ্যে কলাবাগানের লন্ডন কলেজের পাশে ভাড়া বাসা তল্লাশি করে তসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড। এ ঘটনায় কলাবাগান থানায় নিহতের স্বামীকে আসামি করে মামলা করেছেন স্বজনরা। মোহাম্মদ সাইমকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন আব্দুর রহিম। মা ও বাবাকে খুঁজে না পেয়ে মামাদের সাথে যোগাযোগ করে কলাবাগান থানা পুলিশের সহায়তায় তাসলিমার ফ্রিজিং করা মরদেহ উদ্ধার করে দুই কন্যা। তাদের অভিযোগ, তাসলিমা আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন স্বামী নজরুল ইসলাম। রাজধানীর কলাবাগানে হত্যার পরদিন মেয়েদের রেখে পালিয়ে যান তিনি। নানা বাড়ি থেকে টাকা না আনতে পারায় মাকে প্রায় মারধর করতেন বাবা। সবসময় পরক্রিয়ার অপবাদ দিতেন। কলাবাগান থানায় নিজ পিতার বিরুদ্ধে সব অভিযোগ করেন বড় মেয়ে। পুলিশ সহ নিয়ে আমরা আমাদের বাসায় যেয়ে তাদের রুম চেক করি। তখন ডিপ ফ্রিজ দেখি, ডিপ ফ্রিজে আমার মাকে রাখা হয় মাথায় আঘাত করে। পুলিশের ধারণা, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড। তারপরে ফুফুর বাড়িতে যাওয়ার পরে ফুফুদের বাসায় রেখে বাচ্চাদেরকে রেখে তার বাবা অন্য কোথাও চলে গেছে আর কি। তারপরে বাচ্চাদের সন্দেহ হয়, সন্দেহ হলে আমাদেরকে ইনফর্ম করে, তারপরে আমরা সেখানে যেয়ে এগুলো আমরা। রাজধানীর মোহাম্মদপুরের আমিনুল ইসলামের ছেলে নজরুল ইসলামের সাথে সংসার বেঁধেছিলেন গাজীপুরের পুবাইল থানার সিরাজ মিয়ার একমাত্র কন্যা তাসলিমা আক্তার। ছিলেন 3 কন্যা সন্তানের জননী। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। আগামী 15 অক্টোবর চাকসু ও হল সংশোধন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে 27,500-এর অধিক ভোটার তাদের পছন্দের নির্বাচিত প্রার্থী করবেন। ডাকসু ও জাকসু নির্বাচনের ভুল ত্রুটি ও সীমাবদ্ধতা থেকে অভিজ্ঞতা নিয়েই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবে চাকসু নির্বাচন কমিশন। বিতর্ক এড়াতে ভোট গ্রহণ ও গণনা রাখা হবে সরাসরি সম্প্রচার ব্যবস্থা। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান।
পূজার ছুটি শেষে পুরোদমে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচার। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে সাজানো হচ্ছে চাকসু নির্বাচনের পরিকল্পনা। নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ভোট গ্রহণ থেকে ভোট গণনা পর্যন্ত প্রতিটি ধাপে কেন্দ্রের বাইরে এলইডি পর্দায় রাখা হবে সরাসরি সম্প্রচার ব্যবস্থা। মানে এক্সটার্নালি সেন্টারের বাইরে এবং অনলাইনে লাইভ দেখানো যায় কিনা ভোট কেন্দ্রের ভিতরটা, এটা নিয়ে আমরা মানে অ্যাক্টিভলি কাজ করতেছি। একমাত্র আমাদের একটা কথা হলো যে গোপন কক্ষ ছাড়া, ভোট দেবার গোপন কক্ষ ছাড়া সবগুলো আমরা উন্মুক্ত করার চেষ্টা করি। ভোটারদের পক্ষ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছেন প্রার্থীরা। ডাকসু এবং জাকসুতে আমরা যেটা সম্ভাব্য সমস্যাটা দেখেছিলাম, এটা এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৃশ্যমান হচ্ছে না, কিন্তু আগামীতে হতেও পারে। অনিরাপদ অবস্থা আমাদের চাকসুতে দেখতে চাই না, যার কারণে আমরা নির্বাচন কমিশন অফিসারের সাথে সবসময় হালনাগাদ আছি, কথা বলছি। হল ভিত্তিক ভোট কেন্দ্রের পরিবর্তে ভোট কেন্দ্র করা হবে অনুষদ ভিত্তিক। ভোট গণনার বিষয় আছে, আইন শৃঙ্খলার বিষয় আছে, ব্যালটের বিষয় আছে, ব্যালটের স্বচ্ছতার বিষয় আছে, সর্টিংয়ের বিষয় আছে। শিক্ষার্থী বা প্রার্থীদের আস্থার জায়গা তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। 3 দশকেরও বেশি সময় পর আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। নির্বাচনে 14টি ভোট কেন্দ্রে ভোটে নামবেন 27,634 শিক্ষার্থী। সাকিব আল হাসান, আরটিভি। আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে চাকসু হল সংসদ নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের প্রতিক্রিয়া এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি কি রয়েছে? যে হাবিবা যেমনটি আসলে বলেছেন, শুধুমাত্র রাত পোহালে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরেই ইতিমধ্যে কিন্তু ক্যাম্পাসে ব্যাপক তৎপরতা দেখা গেছে। বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছেন, তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এই নির্বাচনটিকে ঘিরে, যেহেতু দীর্ঘ 35 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং অনেকের শিক্ষা জীবনে হয়তো এটি কিন্তু তাদের শেষ ভোট হবে বলে তারা মনে করছেন। তবে এই নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছেন। শুধুমাত্র আনুষ্ঠানিকতারা বাকি আছে। তারা বলেছেন আসলে যেই কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হবে শুধুমাত্র গোপন কক্ষ ছাড়া বাকি সব জায়গায় কিন্তু সিসি ক্যামেরা থাকবে এবং বাইরে বড় বড় এলইডি স্ক্রিন রয়েছে এবং 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য তারা কিন্তু ব্যবস্থা নিয়েছেন এবং বেশ কয়েক দফায় কিন্তু তারা পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা বৈঠক করেছেন এবং একই সাথে নির্বাচন কমিশনার বলেছেন আসলে তারা একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন উপহার দিতে চাচ্ছেন শিক্ষার্থীদের কাছে এবং যাতে ডাকসু এবং জাকসুতে যেই ভুল ত্রুটিগুলো হয়েছিল সেগুলো যাতে না হয় তারা সেই দিকটি মাথায় রেখেছেন এবং একই সাথে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু গতকাল রাত 12টা পর্যন্ত বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে যারা ট্রেনে আসা যাওয়া করে তাদের সাথে যোগাযোগ করেছেন এবং রাতে হলগুলোতে প্রতিটি হলে হলে গিয়ে তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বলেছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য এবং শিক্ষার্থীরাও কিন্তু খুবই উৎসবমুখর পরিবেশ নিয়ে অপেক্ষা করতেন। আগামীকাল তারা তাদের হয়তো যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবেন এমনটাই প্রত্যাশা করতেন। তবে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু একটা জাঁকজমকপূর্ণ অবস্থায় আছে, অধীর আগ্রহে বসে আছে। আগামীকাল আসলে কি হবে, শেষ হাসিটা কে হাসবে সেটা কিন্তু দেখার বিষয়। আমি ভাই, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে। 10 দিনে অন্তত 20 লাখ টাকা হাতে নিয়ে উধাও দিনাজপুরের হিলির একটি ভুয়া এনজিও। অভিনব এই ফাঁদে পড়ে শেষ সঞ্চয় হারিয়েছেন নিম্ন আয়ের অনেক মানুষ। এদিকে নেত্রকোনায় সহজ শর্তে ঋণ দেওয়ার নামে গ্রামবাসীর কাছ থেকে প্রায় 6 লাখ টাকা নিয়ে লাপাতা গণজাগরণ সমাজ কল্যাণ সংস্থা নামের আরও একটি ভুয়া এনজিও। দিনাজপুরের হিলি ও নেত্রকোনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে সাকিব আল হাসানের রিপোর্টে। চলতি বছরের সেপ্টেম্বরে দিনাজপুরের হিলি উপজেলা সাতকুড়ি এলাকায় একটি অফিস ভাড়া নেয় আইডিএফএন নামে একটি এনজিও। এরপর শুরু করে গ্রাহক সংগ্রহের কাজ।
স্থানীয় বেকারদের 40 ধরনের কাজ শেখানো ও বিনা সুদে ঋণ দেওয়ার লোভ দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ভর্তি ফি 250 টাকা ও সঞ্চয় বাবদ নেয় 5,000 থেকে 15,000 টাকা। এভাবে কেবল 10 দিনে হাতিয়ে নেয় অন্তত 20 লাখ টাকা। শেষ সম্বলটুকু হারিয়ে পাগল প্রায় ভুক্তভোগীরা। বলেছে যে নুন দেব আর কাজ শিখাবো, কাজ শিখাতে যদি নুনটা দিব কাজের উপরই বেতন দিয়ে কাটে কাটে নেবো। ওনারা যারা ভাড়া দিছে যেটা অফিস, ওনারাও এখন না পাত্তা, ওনারাও এখন আমাদের প্রশ্রয় দিচ্ছে না। আসে দেখলাম যে অফিসে তালা মারা, অফিস বন্ধ, সেক্ষেত্রে ওখানে তো আর মানুষজন কেউ নাই। আমি এখন থানাতে আসছি। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আমরা এরকম একটা প্রতারণার এনজিওর বিরুদ্ধে একটা প্রতারণার অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা। এদিকে নেত্রকোনার বারহাট্টায় 5টি গ্রামের অর্ধশতাধিক নারীর কাছ থেকে স্বল্প সুদে ঋণের প্রলোভন দেখিয়ে অন্তত 6 লাখ টাকা হাতিয়ে নিয়েছে গণজাগরণ সমাজ কল্যাণ সংস্থা নামে একটি ভুয়া এনজিও। শতকরা 12 টাকায় প্রত্যেক সদস্যকে দেওয়া হবে 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ। তবে ঋণের বিপরীতে প্রত্যেককে জমা দিতে হবে 10,000 টাকা। কয়েকদিন পর ঋণের টাকা তুলতে গিয়ে দেখা যায় কার্যালয়ের বাইরে ঝুলছে তালা, বন্ধ তাদের ব্যবহৃত মুঠোফোন। জনগণরে বেড়াইনে সাশ্রয়ী লোন দেওয়ার জন্য কইছে, মৌসুমি লোন দিব, গরুর লোন দিব, আশা ব্রাক গ্রামীণ ব্যাংক এরা ধ্বংস করে দিচ্ছে গ্রামের লোকেরা, এমনে বাসন দিচ্ছে। এই বাসন শুনে সবাই এটার মধ্যে নাম দিচ্ছে। 3টা গরু আছে আমার গয়লে যায় দেখছি, দেখলে বলেছে তাহলে আপনি 1 লাখ টাকা নেন, আমরা 1 বছর পরে 12,000 টাকা লাগবে। প্রতারকদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। অভিযান পরিচালনা আমরা শুরু করেছি। ইতিমধ্যেই তিনি আত্মগোপনে চলে গেছেন বলে আমরা ওইভাবে ট্রেস করতে পারছি না। একটা মোবাইল নাম্বার ধরে আমরা কাজ করছি। খুব শিগগিরই হয়তো তাকে আমরা আইনের আওতায় আনতে পারব। হারানো টাকা উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা ভুক্তভোগীদের। একই সাথে এ ধরনের প্রতারণার শিকার যেন আর কেউ না হন এ বিষয়ে সতর্ক থাকারও আহ্বান তাদের। সাকিব আল হাসান, RTV। অবশেষে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্য দেশের নেতারা। মিশরের পর্যটন শহর শারম আল শেখে ঐতিহাসিক শান্তি সম্মেলনের উদ্বোধনী বক্তব্য শেষে সবার আগে নথিতে স্বাক্ষর করেন ট্রাম্প। এটিকে তিনি আখ্যা দেন দ্য বিগেস্ট ডিল বা সবচেয়ে বড় চুক্তি হিসেবে। নেতানিয়াহুকে ছাড়াই এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ব নেতারা। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে এই চুক্তি কার্যকর হলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক পুনর্গঠনের পথ উন্মুক্ত হতে পারে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, যিনি দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে উপস্থিত হতে অস্বীকৃতি জানান। কারণ হিসেবে বলা হয়, ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব সিমখাত তোরা শুরু হওয়ার জন্য তিনি যোগ দেননি। ঐতিহাসিক এই শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিশরের উপকূলীয় শহর শারম আল শেখে, যেখানে প্রায় 35 জন বিশ্বনেতা অংশ নেন। গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হলো। সম্মেলনের শুরুতে ডোনাল্ড ট্রাম্প একে একে আগত নেতাদের শুভেচ্ছা জানান। তারা শান্তি 2025 লেখা বিশাল ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সবাইকে একত্রে নিয়ে একটি ঐতিহাসিক গ্রুপ ফটো তোলা হয়। ছবিতে ডোনাল্ড ট্রাম্প, মাহমুদ আব্বাস, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সহ অনেক আরব ও ইউরোপীয় নেতাকে দেখা যায়। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্মেলনে যোগ দিলে অনেক মুসলিম নেতা বয়কট করবেন। বিভিন্ন কূটনৈতিক সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মূলত এ কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সফর বাতিল করেন। চুক্তি সইয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই চুক্তি শান্তির ভোর এনে দেবে। আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, আমরা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি যা শান্তির নতুন ভোর এনে দেবে। এর আগে গেল শুক্রবার ইসরায়েল ও হামাস ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। এরই মধ্যে হামাস 20 জন জীবিত জিম্মি ও
কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। ইমরুল হাসান, RTV। শেষ মুহূর্তের প্রচারে জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ, সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের। সকাল থেকে প্রার্থীরা দল বেঁধে শিক্ষার্থীদের কাছে ছুটছেন। এ বিষয়ে আরও জানাতে আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, জানাবেন যে শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জবাবে ভোটাররা কি বলছেন? আপনি জানেন যে আজ রাত 12টা থেকে কিন্তু রাকসু নির্বাচনে যে প্রচার প্রচারণা সেটি শেষ হচ্ছে। এরই মধ্যে প্রার্থীরা কিন্তু সকালই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলি রয়েছে সেগুলোতে তারা চলে এসেছেন এবং তাদের পক্ষ থেকে কিন্তু যে প্রচারপত্র বা ইশতেহারগুলি রয়েছে সেগুলো কিন্তু আসলে তুলে ধরছেন। এবং আমরা দেখেছি যে বিশেষ করে ক্যাম্পাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলি রয়েছে সেগুলোতেই তারা মূলত আসলে যাচ্ছেন এবং এই সময়টি তারা কাজে লাগাচ্ছেন। এর আগে গতকালকে আমরা দেখেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এবার নতুন ভোটার যুক্ত হয়েছেন। গতকালকে তাদের কাছে তারা পুরোটা সময় আসলে ব্যয় করেছিলেন এবং তাদের যে প্রতিশ্রুতিগুলি রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো তারা আসলে তুলে ধরার চেষ্টা করেছিলেন। এছাড়াও আমরা গতকালকে দেখেছিলাম যে বিশেষ করে নির্বাচন কমিশনের সাথে প্রশাসনের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে রাকসু নির্বাচনে আসলে কি ধরনের নিরাপত্তা থাকবে। সেই ক্ষেত্রে আমরা যতটুকু আসলে জানতে পেরেছিলাম যে 2000 পুলিশ সদস্য, পাশাপাশি 12 প্লাটুন র্যাব এবং 6 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন রাখা হবে। এবং আজকেও কিন্তু আমরা ক্যাম্পাসের বাইরে এবং ভেতরে অতিরিক্ত যে পুলিশ মোতায়েন সেটি কিন্তু দেখেছি। এবং এছাড়াও কিন্তু আমরা যতটুকু আসলে জানতে পেরেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরই মধ্যে স্বচ্ছ যে ব্যালট বাক্স, পাশাপাশি স্বচ্ছ ব্যালট পেপার, এছাড়াও যে নির্বাচনী যে সরঞ্জামগুলি রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে যে সমস্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই সমস্ত একাডেমিক ভবনে কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন যাচ্ছেন এবং যেই ভোট গ্রহণ যে সমস্ত বুথগুলিতে করা হবে অর্থাৎ 900টি বুথ এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে। এবং সার্বিক পরিস্থিতির যদি কথা বলি এখন পর্যন্ত কিন্তু সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু নির্বাচন যে কমিশন তারা কিন্তু বলেছেন আসলে তারা বদ্ধপরিকর এবং প্রয়োজনে যদি আরও নতুন কিছু সংযোজন করা লাগে এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে তারা কিন্তু সেটি করবেন, এমনটি জানিয়েছেন আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো হাবিবা, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে রাকসু নির্বাচন প্রচার প্রচারণার সর্বশেষ। জি, ধন্যবাদ। আর এরই সঙ্গে সংবাদে নিচ্ছে বিরতি, ফিরে আরও থাকছে সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।